ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিলিং রেঞ্জ। ডিলিং রেঞ্জ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কি হয়, ডিলিং রেঞ্জ যদি তুমি বুঝে যাও তাহলে মার্কেট কিভাবে চলছে বা মার্কেটে কোথায় আমি এন্ট্রি নেব, সোজা কথায় কখন আমি ট্রেড নেব, কখন আমি চুপচাপ বসে থাকবো, এই টোটাল ব্যাপারগুলো বুঝে যাবে। ঠিক আছে। ইন ফিউচারেও যখন আমি যে ভিডিওগুলো দেবো, যখন মার্কেট যে অ্যালগোরিদমে চলে আর কি, সেই ভিডিওগুলো যখন দেবো বা নেক্সট যাই, মানে যখন হায়ার লেভেলের যে ভিডিওগুলো যখন আসবে, অ্যাকচুয়ালি আমি বারবারই রিপিট করি, এগুলো সব কিছুই না। ঠিক আছে, এগুলো কিচ্ছু না, এগুলো জাস্ট এবিসিডি। মেন খেলা, মেন ব্যাপারগুলো এখনো বাকি আছে। তো সেই ব্যাপারগুলো যখন আসবে, মার্কেট অ্যালগোরিদমের ব্যাপার নিয়ে যখন আমি বলবো, তখন দেখবে এই ডিলিং রেঞ্জ খুব কাজে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখন থেকে তোমাদেরকে বলি তো তোমরা এটা জেনে রাখো। যেমন তোমাদের মনে আছে যে আমাদের সবাইকে ছোটবেলাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একদম মুখস্থ করতে হয়েছিল, যেন সারা জীবন এটা যেন আমাদের মাথায় থাকে, এবং আমাদেরকে তখন বলা হতো যে এই ফর্মুলাটা একদম মরার আগে পর্যন্ত কাজে লাগবে, আমাদেরকে বলা হতো। তো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ডিলিং রেঞ্জ এরকম টাইপেরই। ঠিক আছে, ডিলিং রেঞ্জ মাথায় রাখো যে ডিলিং রেঞ্জ ইন ফিউচারে আমরা যত যা শিখবো তাতে ডিলিং রেঞ্জই আসবে, এবং ডিলিং রেঞ্জ না জানলে মার্কেটের কিচ্ছু বুঝতে পারবে না। মার্কেটের কোন দিকে যাচ্ছে, মার্কেটের এখন কোথায় এন্ট্রি নেব, কোথায় এন্ট্রি নেব না, কোথায় ওয়েট করব, কোথায় ট্রেড নেব, কিচ্ছু বুঝতে পারবে না। মানে হবে সেই বাকিদের মতোই আর কি, যে আপ যাচ্ছে তাহলে নিয়ে নি, যেমনি নিয়ে নিলাম অমনি এসএল হিট, যেমনি এসএল হিট হয়ে গেল, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে মার্কেট আবার উপরে যাচ্ছে। আমি ভাবলাম যে হ্যাঁ, এবার তাহলে উপরে 100% যাবে, আবার যেমনি ট্রেড নিলে অমনি সঙ্গে সঙ্গে আবার মার্কেট নিচে এসএল হিট। মানে ব্যাপারগুলো এরকম হতে থাকবে, বাকি সবার যেরকম হয় সেরকম তোমারও হতে থাকবে। তো ডিলিং রেঞ্জ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, ভালো করে বোঝো। আমি ডিলিং রেঞ্জের সাথে আর কোনো টপিক অ্যাড করিনি, অনলি ডিলিং রেঞ্জই আজকে আমি ডিটেলসে বলবো একদম। এই কারণের জন্যই যে এটার ইম্পর্টেন্ট প্রচন্ড। ঠিক আছে, এটার প্রচন্ড ইম্পর্টেন্স। ওকে, যাই হোক, শুরু করি। আমি বলি ডিটেলসে, আমি যেরকম বলি আগে ডায়াগ্রামে, দেন তারপর চার্টে যাই, সেভাবে যাব। দেখো, খুব সোজা ভাষায় যদি বলা হয়, একদম পাতি ভাষাতে, আমি বেশি টেকনিক্যাল ভাষা ইউজ করব না, বেশি এই ওই হ্যান ত্যান লাগিয়ে না বাবা, দরকার নাই। আমাদের দরকার হচ্ছে গাড়ি চালানো শেখার। গাড়ির ইঞ্জিনে কি আছে না আছে, ইঞ্জিন কিভাবে কাজ করে আমার দেখারও তো দরকার নাই। সিম্পল, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটর, গিয়ার, হ্যান ত্যান, লাইট, এই সবগুলো আমার জানা দরকার। সেই শুদ্ধ ভাষাতে, চলিত ভাষাতে, একদম সিম্পল ভাষাতে আমি বলবো। ঠিক আছে, ডিলিং রেঞ্জের মেন কনসেপ্টই হচ্ছে এইটা। ওকে, এটা আমি লেভেল শো করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ডিলিং রেঞ্জের মেন গল্পই হচ্ছে এইটা, আমি বারবার বলছি। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য যদি এটার আমি আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, এরকম রাখি। ডিলিং রেঞ্জের মেন কনসেপ্টই হচ্ছে যে আমরা সবাই ব্যবসা করতে গেলে যেটা করি, যে একটা মাল আমার টার্গেট হচ্ছে কিনতে হবে আমাকে 10 টাকায়, আর সেটাকে বিক্রি করতে হবে আমাকে 12 টাকায়, তবেই আমার 2 টাকা লাভ। খুব সিম্পল ফান্ডা। তোমরা জানি না, কেউ বিশেষ করে যারা গ্রাম্য এলাকার ছেলে তারা ভালো করে বুঝতে পারবে। আহ আমি গ্রামেরই ছেলে, আমি ভালো করে ব্যাপারটা জানি। সবজির আড়ত হয় বা মাছের আড়ত হয়, ঠিক আছে, সেখানে যদি যাও বা যে কোনো জায়গাতে, আমাদের কলকাতাতে চাঁদনি চক হাট বা যেখানে যাও না কেন, যেখানে হোলসেল মার্কেট যেটা আর কি, সে যে ডিপার্টমেন্টই হোক, তো সেইখানে কাজ যেটা হয় সেটা হচ্ছে যে, মনে করো আমি একজন দোকানদার, তো আমি 10টা দোকানে যাব। ঠিক আছে, 10টা দোকানে গিয়ে আমি দেখব কোথায় মালটা আমি কম টাকায় পাচ্ছি, মানে ডিসকাউন্টে আমি পাবো। ঠিক আছে, কম দামে আমি ডিসকাউন্টে পাবো, এবং সেটাকে আমি আমার দোকানে নিয়ে গিয়ে সেটাকে আমি বেশি দামে বিক্রি করব, যা দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করব। যেটা আমরা আমাদের এই ট্রেডিং এর ল্যাঙ্গুয়েজ, যেটা সেই ট্রেডিং এর ল্যাঙ্গুয়েজে আমরা বলবো প্রিমিয়ামে আমরা বিক্রি করব। ঠিক আছে, অর্থাৎ কম দামে কিনে আমরা বেশি দামে বিক্রি করব। ঠিক আছে, সিম্পল ব্যাপার। তাহলে আমি কিনে বিক্রি করলে, মানে আগে কিনছি দিয়ে বিক্রি করছি, যেটা ব্যবসাতে হয়,
কিনে বিক্রি করলে আমি ডিসকাউন্টে কিনবো, কম টাকায় কিনবো এবং প্রিমিয়ামে বিক্রি করব, অর্থাৎ বেশি টাকায় বিক্রি করব। এর মাঝের যে গ্যাপ সেটা হচ্ছে আমার প্রফিট। একদম এটা সিম্পল ভাষায় আমি বলছি। আরেকটা জিনিসও করা যেতে পারে, যেটা নর্মালি সবাই করেও, ঠিক আছে, বিশেষ করে ভদ্র ভাষায় আমরা বলি ব্রোকার, তারা যে জিনিসটা করে ন্যাচারালি, যেটা ট্রেডিং এর ক্ষেত্রেও হয়, শেয়ার মার্কেটেও হয়, সেটা হচ্ছে যে কাউরির হয়তো 10 কেজি মাটন লাগবে, ঠিক আছে, তো আমি ওকে বললাম যে ঠিক আছে, মাটন আমি আপনাকে সাপ্লাই করে দেবো, কোনো অসুবিধা নেই। আমার কাছে মাটন নাই, আমার কাছে মাটন রেডি নাই। আমি জানি যে মার্কেটে মাটন আমি 500 থেকে 550 টাকায় পেয়ে যাব, এটা আমি জানি, ঠিক আছে, আমি শিওর, আমার কাছে ইনফরমেশন আছে, আমি জানি যে মার্কেটে আমি 500 টাকায় বা 550 টাকায় আমি মাটন পেয়ে যাব। তাহলে ওই কাস্টমারটাকে আমি 600 টাকাতে আমি রেডি করে দিলাম, ঠিক আছে, মানে বিক্রি করে দিলাম, যেটা আমাদের প্রিমিয়াম আর কি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন, ঠিক আছে। তো 600 টাকায় আমরা ওই কাস্টমারটাকে বিক্রি করে দিলাম যে ঠিক আছে, আপনি আমাকে 600 টাকা করে 10 কেজির দাম আমাকে দিয়ে দিন 6,000 টাকা, ঠিক আছে, আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে মাংস আপনার বাড়িতে আমি পৌঁছে দিচ্ছি। আমি মাংস আমার কাছে রেডিই নাই, আমি 6,000 টাকায় মাংস বিক্রি করে দিলাম, কিন্তু আমার কাছে কি আছে, আমার কাছে এইটা ইনফরমেশন আছে যে 500 থেকে 550 টাকায় আমি কিন্তু মাংস পেয়ে যাব এক্স ওয়াই জেড কোনো একটা জায়গায় গেলে। তো আমি 6,000 টাকা একে বিক্রি করে দিলাম, 6,000 টাকা বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে আমি চলে আসলাম আমি যেখানে ইনফরমেশন আছে যে এই জায়গাটাতে করে আমি 500 টাকায় পেয়ে যাব, ঠিক আছে। তার কাছে আসলাম, তাকে বললাম যে দাদা আমার 10 কেজি মাংস লাগবে, কত করে নেবেন? সে বললো হয়তো 510 টাকা করে নেবো, তো আমি বার্গেনিং করে 500 টাকা আমার ফাইনাল হলো, ঠিক আছে, বলে যে ঠিক আছে, যান যান 500 টাকায় দিন, নিয়ে যান। তাহলে আমি কিনলাম কিসে? ডিসকাউন্টে, ঠিক আছে। তার মানে আমি এখানে 6,000 টাকা আগে বিক্রি করে দিয়েছি, দিয়ে এই ক্যাশটা নিয়ে আমি এর কাছে আসলাম, দিয়ে আমি এখানে 10 কেজি মাল আমি 5,000 টাকা এর কাছ থেকে কিনে নিলাম, দিয়ে এর বাড়িতে গিয়ে আমি মাংসটা পৌঁছে দিলাম 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর যখন দেওয়ার কথা। মাঝখান থেকে কি হলো, আমার 1,000 টাকা প্রফিট হলো। এখানে কি হলো, গল্পটা উল্টো। তাহলে আমি দুই ধরনের বিজনেস করতে পারি, এক, আমি ডিসকাউন্টে কিনবো আগে, এটাতে কি করলাম, আগে আমি কিনছি দিয়ে বিক্রি করছি, মানে ডিসকাউন্টে আমি কিনছি দিয়ে আমি প্রিমিয়ামে গিয়ে বিক্রি করছি। আরেকটাও আমি কি করতে পারি, আগেই আমি বিক্রি করে দিলাম, কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে আমি কম টাকাতে পাবো, দিয়ে আমি সেটাকে ডিসকাউন্টে আমি সেটাকে হিসাবে গিয়ে কিনবো, ঠিক আছে, মানে আগে আমি প্রিমিয়াম সেল করে দিলাম, পরে গিয়ে আমি এখানে কিনছি। তো তোমরা ভালোও জানো যে এটা মার্কেটে হয়, কারণ তোমরা যেটা অপশন অনুযায়ী যদি বলি, বা যে কোনো ইন্টারনেটে তোমরা ভালো করে জানো যে কোনো শেয়ার তোমরা কিনে নিয়ে মার্কেট উপরে গেল দিয়ে বিক্রি করলে তবেই তোমার প্রফিট হয়। আরেকটা জিনিস হয়, তুমি এখানে শর্ট করে দিলে, মানে আগেই সেল করে দিলে, দেন মার্কেট নিচে আসলো, দেন এখানে গিয়ে তুমি বাই করলে, তো সেটাও হয়, ঠিক আছে। বোঝা গেল এতদূর পর্যন্ত? এবার এই যে আমি ফিবোনাচিটা ড্র করেছি, ভালো করে দেখো, এখানে কিচ্ছু নাই, 0 আছে, 1 আছে, আর মেন গল্প হচ্ছে 0.5, এটাই হচ্ছে মেন, ঠিক আছে। সব সময়তে এই নিচের এটাকে বলা হয় ডিসকাউন্ট জোন, আর উপরেরটাকে বলা হয় প্রিমিয়াম জোন, ঠিক আছে। আমি এই জন্য রেড দিয়ে রেখেছি, মানে এটা বেশি দাম, ডিসকাউন্ট মানে কম দাম, গ্রিন দেওয়া। তাহলে আমি যদি কোনো জিনিস কিনে বিক্রি করব ভাবি, তাহলে আমি চেষ্টা করব এই যে আমার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কি এখন প্রাইস চলছে? হ্যাঁ চলছে, ঠিক আছে, তাহলে আমি কিনে রেখে দিই, কারণ আমি জানি যে মার্কেট প্রিমিয়ামে যাবে। সেটা যা খুশি হতে পারে, আমি বারবার বলছি, তোমরা শুনেছো হয়তো যে আলু কিনে রেখে দেওয়া হয় কোল্ড স্টোরে, তোমাদের মধ্যে কতজন জানো জানি না, এটা নিয়েও বিজনেস করা হয়, ঠিক আছে। তুমি চাইলে কোল্ড স্টোরে এত বস্তা আলু তুমি কিনে রেখে দিলে, তুমি জানো যে এই যে রেটটা চলছে এখন, একটা ডিসকাউন্টের রেট চলছে, এটা এখন কম চলছে, ঠিক আছে, দুদিন পর এই মাসে বা সেই মাসে, 2 মাস পর 3 মাস পর আলুর দাম বাড়বে, তো তুমি এখানে 100 টাকা বস্তা হয়তো কিনেছো, পরে তুমি 110 টাকাতে বিক্রি করছো, ঠিক আছে। অনেকে ইট ভাটার ইট নিয়েও এই জিনিসটা করে, নতুন নতুন যখন ইট উঠে তখন কম দামে কিনে রেখে দেয়, পরে বিক্রি করে। তো যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি এটা করতে পারো, যে কোনো জিনিসেরই এটাই সিম্পল ফান্ডা, বিজনেসের তো এটাই ফান্ডা, যে আমাকে মানে একদম বেসিক বিজনেসের বেসিক জিনিসই হচ্ছে আমি 10 টাকায় কিনে আমাকে মিনিমাম 10 টাকাতে তো বিক্রি করতেই হবে,
মানে ঠিকঠাক থাকার জন্য 11 টাকা তো অবশ্যই প্রফিটে থাকতে গেলে। তাহলে বিজনেস হচ্ছে আমি 10 টাকা কিনে 11 টাকায় বিক্রি করবো। তো ব্যাপার হচ্ছে এটাই, আমি ডিসকাউন্টে কিনবো, প্রিমিয়ামে বিক্রি করব, ঠিক। আর ডাইরেক্ট ট্রেডিং এর ভাষাতে বলছি, যদি শর্ট করতে চাও অর্থাৎ সেলিং করতে চাও, মার্কেট অপশন হোক বা ইন্টারডেতে হোক বা যেটাই তুমি করো, শর্ট করো যদি, তাহলে আমার টার্গেট হচ্ছে আমি প্রিমিয়ামে কিনবো, মানে সরি, প্রিমিয়ামে সেল করব, মানে আমি বেশি টাকাতে সেল করতে হবে আমাকে, আর কম টাকাতে আমাকে বাই করতে হবে। ওই একই গল্প, বাইং আমার কম টাকাতে সবসময় হবে, সেলিং আমার বেশি টাকাতে সবসময় হবে। এবার আগে যদি আমি বাই করি, তাহলে ডিসকাউন্টে বাই করে প্রিমিয়ামে সেল করব। আর আমি ওই যে দ্বিতীয় কনসেপ্ট যেটা বললাম, যে আমি একজন ব্রোকার, একজনকে বিক্রি করবো আরেকজনের কাছ থেকে মাল নেবো, মানে আগে আমি সেল করে দেব, পরে আমি গিয়ে বাই করব, তাহলে প্রিমিয়ামে সেল করব, ডিসকাউন্টে বাই করব। মোদ্দা কথা, ডিসকাউন্ট ইজ রিলেটেড টু বাই, ডিসকাউন্ট আমি সবসময় বাই করব, বাইয়ের চিন্তা আসলে আমার মাথায় আসবে ডিসকাউন্ট, সেলের চিন্তা আসলে আমার মাথায় আসবে প্রিমিয়াম। এইটা আশা করি ক্লিয়ার, সবাই বুঝে গেছে। এবার আমি মেন জায়গায় আসি। ধরে রাখো, আমি বলছি পরে যাচ্ছি আরো ডিটেলসে, আপাতত ধরে রাখো মার্কেট আপ ট্রেন্ড আছে। এটা সবসময় ট্রেন্ডিং মার্কেটে আমরা ইউজ করব। কখন ইউজ করব? মার্কেট যখন রিট্রেস নেবে, ঠিক আছে? অর্থাৎ এইখান থেকে প্রাইস গেছে, আমি প্রাইস মনে করো এখন এখানে আছে, আমি কিচ্ছু করবো না, আমি চুপচাপ বসে থাকবো। প্রাইস এখানে আছে, দেন এখানে আসলো, দেন এখানে আসলো, আমি চুপচাপ বসে থাকবো, কারণ আমি সিম্পল, আমি একটা জিনিস জানি, যতক্ষণ না প্রাইস ডিসকাউন্টে আসছে ততক্ষণ আমি কিনবো না, কারণ আমি কম টাকায় কিনবো দিয়ে আমি বেশি টাকায় বিক্রি করব। তো আমি চুপচাপ বসে আছি, চুপচাপ বসে আছি, চুপচাপ বসে থেকে যখন ডিসকাউন্টে আসলো, আমি ডিসকাউন্ট থেকে ট্রেড নেব, ডিসকাউন্ট থেকে ট্রেড নিয়ে আমার মিনিমাম টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে অবভিয়াসলি প্রিমিয়াম জোন। তার উপরেও কতটা কি টার্গেট থাকবে না টার্গেট থাকবে হ্যান তেন ওসব আমি পরে আসছি, বেসিক ব্যাপারটা বুঝে নাও। দেন আবারও প্রাইস এইখান থেকে, প্রাইস এইখানে গেল, এবার প্রাইস রিট্রেসমেন্ট করতে আসছে, আমি এইখান থেকে আবার ফিব ড্র করব। এইটাকে বলে যে ডিলিং রেঞ্জ, এই যে আমি এইখান থেকে এতটা আমি ড্র করলাম, এই যে এই সুইং লো থেকে আমি এই যে সুইং হাই আমি ড্র করলাম, এটাই ডিলিং রেঞ্জ। এবার আমার টার্গেট কি? প্রাইস যতক্ষণ না ডিসকাউন্টে না আসছে ততক্ষণ আমি চুপচাপ বসে থাকবো। প্রাইস এখানে আসছে, আমি মার্কেটে বসে আছি দেখছি, ঠিক আছে ভাই, তোরা মারামারি কর, যা করার কর, কোনো ব্যাপার নেই। প্রাইস ডিসকাউন্টে আসবে, এই যে ডিসকাউন্টে আসলো, এবার আমি প্ল্যান করবো। এবার এক্সাক্ট জায়গাও প্ল্যান করা যায় যে কোথা থেকে আমি করবো, সেটা আসছে আমি পরে, কনসেপ্টটা বুঝে নাও। ডিসকাউন্ট থেকে আমি বাই করব, ডিসকাউন্ট থেকে আমি বাই করলাম, দেন এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। সেম গল্প হচ্ছে সেলিং এর ক্ষেত্রে। সেলিং এর ক্ষেত্রে প্রাইস, এইটা আমার ডিলিং রেঞ্জ, এইখান থেকে এটা হাই এটা লো, ঠিক। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে সেলিং এর ক্ষেত্রে প্রিমিয়ামে সেল করব আর ডিসকাউন্টে বাই করব। প্রাইস এখানে আছে, আমি ওয়েট করছি, এখানে আছে আমি ওয়েট করছি, এখানে আছে আমি ওয়েট করছি, প্রাইস যেমনি আসলো প্রিমিয়াম জোনে, যেহেতু সেল, তাই আমি বেশি দামে বিক্রি করব, প্রিমিয়ামে বিক্রি করব। আমার টার্গেট কোথায়? আমার টার্গেট হবে এইখানে বেশি দামে বিক্রি করে, এইখানে তোমার ডিলিং রেঞ্জের উপরে এসএল, মিনিমাম টার্গেট আমার এই প্রিমিয়াম জোন, এটা আমার মিনিমাম টার্গেট। তারপর নিচে কতদূর টার্গেট থাকবে সেটা আমি পরে বলছি, ঠিক আছে? তো আমি এইভাবে ট্রেড প্ল্যান করব। দেন প্রাইস গেল, প্রাইস এইটা একটা সুইং হাই, এটা একটা সুইং লো, মার্কেট রিট্রেসমেন্টে যাচ্ছে, কত দূর পর্যন্ত আমি ওয়েট করব? এটা মার্কিং করো, সুইং হাই থেকে সুইং লো। তাহলে আমি ওয়েট করব, প্রাইস এইখান থেকে যখন প্রিমিয়াম জোনে আবার যাবে সেইখানে আমি আবার সেলিং করব, দেন নিচে যাব, এইভাবে পরপর পরপর যেতে থাকবো আমি, ঠিক আছে? এই হচ্ছে ডিলিং রেঞ্জ। ডিলিং রেঞ্জ কথাটার মেন কনসেপ্টই হচ্ছে এই যে সুইং হাই আর এই যে সুইং লো, ডাউন ট্রেন্ডে এই যে একটা আমি জায়গা পেলাম,
এই জায়গাটাতে আমি এবার মার্কিং করব যে রিট্রেসমেন্ট করে প্রাইস কত দূর যেতে পারে। কারণ যারা অ্যাকচুয়ালি ট্রেডিং বোঝে, ঠিক আছে, আমি যদি পাশেরটা নিয়ে তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে। যারা অ্যাকচুয়ালি ট্রেডিং বুঝে, যারা ইনভেস্টর বলো বা যাই বলো না কেন, যারা অ্যাকচুয়ালি ট্রেডিং বুঝে, বড় টাকার গেম যারা খেলে, তারা আমাদের মতো করে না। তারা খুব ভাবনা চিন্তা করে, প্ল্যানিং করে, প্রচুর কিছু, সত্যি সত্যি যদি ট্রেডিং ইনভেস্টমেন্টে ঢুকতে চাও তাহলে প্রচুর কিছু নলেজ রাখতে হয়, ঠিক আছে। তাদের মেন কথা যেটা, একদম তাদের মেন কথা, এটা তো অবভিয়াসলি বিজনেস। যারা জুয়ার মতো খেলে ভাই, তারা গুরুতে মানুষ, তাদেরকে নিয়ে কি বলবো, যাই হোক, এটাও একটা বিজনেস। তো ইনভেস্টমেন্ট যারা করে, তাদের মেন কনসেপ্টই হচ্ছে, বিজনেসের কনসেপ্টই হচ্ছে কম টাকায় কেনো ভাই, বেশি টাকায় বিক্রি করো। এবার কি হয়, এই যে বললাম যেটা, যে এই যে সুইং লো, প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে, এতদূর গেছে, ঠিক আছে, আমি মনে করো কোনো কারণে এইখানে আমি ইনভেস্ট করতে পারিনি। আমি ধরে নিলাম যে এটা কথার কথা, আমি একদম অপশন ফপশন সব ভুলে যাও, বেসিক শেয়ার নিয়ে, একটা স্টক নিয়ে বোঝে তাহলে বুঝে যাবা। এটা মনে করো এক্স ওয়াই জেড একটা কোম্পানি, ঠিক। তো এক্স ওয়াই জেড কোম্পানিতে মনে করো যে আমার ইনভেস্ট করার ইচ্ছা ছিল, তো আমি কোনো কারণবশত করতে পারিনি, প্রাইস এইখান থেকে বেশি র্যালি দিয়ে চলে গেছে। তো আমি কখনো এইসব জায়গাতে আমি ইনভেস্ট করব না, কারণ আমি দেখবো যে না, প্রাইস অনেকটা উপরে চলে গেছে, যে কোনো মুহূর্তে প্রাইস নিচে আসবে। কেউ যদি কিছু নাও জানে, কারণ যদি বাচ্চা ছেলে হয় সেও জানে যে শেয়ার মার্কেট এইভাবে চলে, উপরে গেলে কিছুক্ষণ পরে নিচে আসবেই, উপরে গেলে কিছুক্ষণ পরে নিচে আসবে, উপর নিচ উপর নিচ, শেয়ার মার্কেট যে ধর্ম, সেটা একটা বাচ্চা ছেলেও জানে, ঠিক আছে। তো সে ভাবছে যে প্রাইস যখন এতটা উঠে গেছে, এরপরে ডাউনে আসবে, ডাউনে আসবে, আমি এখন নেবো না, ঠিক আছে। তো কি হলো কেসটা, এইখানে যারা ইনভেস্ট করেছে তারা প্রাইস উপরে গেল, উপরে যাওয়ার পর সে দেখলো যে ঠিক আছে, এই কোম্পানিটা অনেক হোল্ড করেছি, আমার বেরানো দরকার, অন্য একটা কিছুতে ইনভেস্ট করবো বা হ্যান ত্যান, বা তার মনে হলো যে আমার এই কোম্পানিটার পছন্দ হচ্ছে না, এই কোম্পানির পারফরমেন্স, সে যে কোনো কারণ হতে পারে, বা সে অনেকটা প্রফিট দেখলো, সে এখানে বিকে, মানে বেরাতে শুরু করলো। এরকম আরো অনেকে বেরাতে শুরু করলো, অনেকে, যাই হোক, যে ভাবলো যে না ঠিক আছে আর রাখবো না, এই ওই যাই হোক, সবাই বেরাতে শুরু করলো, ফলে প্রাইস রিট্রেসমেন্ট করতে শুরু করলো। এবার গল্প হয় কি, যে বললাম ইনভেস্টর যারা, তাদের সবসময় প্ল্যানিং হচ্ছে আমি ডিসকাউন্টে কিনবো, মানে আমি কম টাকায় কিনবো, বেশি টাকায় বিক্রি করবো। তারা ওয়েট করে যে ঠিক আছে নামুক নামুক, যখন নামলো, ডিসকাউন্ট এরিয়ায় আসলো, ঠিক আছে, সেই জায়গাটাতে এবার এরা সবাই বাই করা শুরু করে। বড় বড় ইনভেস্টর, ব্যাংক, ব্যাংক বলো বা যা কিছু তুমি বলো না কেন, সবার মোটা টাকা এইখানে এবার এই স্টকটাতে লাগা শুরু হয়। যখনই মোটা টাকা, হিউজ কয়েকশো কোটি, হাজার কোটি, যাই হোক, এরকম টাকা যখন শেয়ারটাতে লাগছে, আমি ফরেন এক্সাম্পল বলছি, টাকার অ্যামাউন্টে যেও না, বলছি মোটা মোটা টাকা যখন এখানে ইনভেস্ট হওয়া শুরু হলো ডিসকাউন্টে আসার পর, অর্থাৎ তারা দেখলো যে না ঠিক আছে, প্রাইস অনেকটা নেমেছে, প্রাইস আর নিচে নামবে না, কোম্পানির পারফরমেন্স পারফরমেন্স দারুণ, এইখানে আমি কিনতে পারিনি, আমাকে এখানে কিনতেই হবে। সে এখানে হিউজ ইনভেস্ট করলো, ঠিক আছে। প্রাইস ইনভেস্ট হলে কি হবে, প্রাইস আবার আপসাইড যেতে শুরু করবে। এবার আমি নাম দিয়েই বলছি, তোমরা ভালো করে জানো যারা অপশন ট্রেডিং করো আমাদের ইন্ডিয়ান মার্কেটে, ব্যাংক নিফটিতে, এইচডিএফসি হচ্ছে মেন কম্পোনেন্ট। এইচডিএফসি তে যদি হিউজ টাকা এরকম ঢোকে, এইচডিএফসির চার্ট যদি উপরে যায়, তোমরা ভালো করে জানো ব্যাংক নিফটির চার্টও উপরে যাবে, যেতেই হবে। আমি নাম উল্লেখ করে বলছি, সাপোজ করো যে রিলায়েন্সে হয়তো হিউজ টাকা ডিসকাউন্টে আসার পর বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করলো, তো তোমরা ভালো করে জানো যে রিলায়েন্স যদি আপসাইডে যায় তাহলে নিফটি ফিফটিও আপসাইডে যাবে। স্টকের সাথে অপশন বা ব্যাংক নিফটি, নিফটির যে রিলেটেড, সেটা ভালো করে জানো যারা ট্রেডিং সম্বন্ধে অ্যাকচুয়ালি জানো, ঠিক আছে। এই হচ্ছে প্রিমিয়াম আর ডিসকাউন্টের গল্প। এই ডিসকাউন্টে আসার পর হিউজ টাকা ইনভেস্ট হওয়া শুরু হয়, ফলে মার্কেট আবার আপসাইডে যেতে শুরু করে, ঠিক আছে। তো এইটাই আমরা আইডেন্টিফাই করব যে ডিসকাউন্ট জোন কোনটা, কোন জায়গাটাতে আসলে, মানে কোন এরিয়াটা, আমি যদি এটাকে একদম ক্লিয়ার করে দিই, যে এটা আমি ধরলাম হয়তো ডিসকাউন্ট জোন, যে কোন এরিয়াটা ইনভেস্টরদের চোখের মধ্যে আছে, যে এই এরিয়াটাতে আসলেই আমি এবার প্ল্যানিং করব বাইং করার, ঠিক আছে। সেইটা আমরা আগে আইডেন্টিফাই করব, সেটা আমরা ডিলিং রেঞ্জের মাধ্যমে আইডেন্টিফাই করব।
আর আমাদের এন্ট্রি হবে কোথায়? এন্ট্রি হবে, ওই তো বললাম, সিম্পল ভাবে আপাতত মাথায় রাখুন, এই ডিসকাউন্ট জোনের মধ্যে যেইখানে আমার অর্ডার ব্লক থাকবে, বা আমার এফবিজি থাকবে, বা আমার লিকুইডিটি থাকবে যে কোনো, সেটা ভলিউম ইমব্যালেন্স হতে পারে, গ্যাপ ইমব্যালেন্স হতে পারে, যে কোনো কিছু, সেই জায়গাটা হবে আমার এন্ট্রি পয়েন্ট, সেইখান থেকেই প্রাইস রিট্রেস করবে। অর্থাৎ আমি যদি এটাতে একদম ড্র করে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে, এই সুইং লো থেকে প্রাইস সুইং হাই গেছে, এবার আমি ওয়েট করছি যে প্রাইস, সরি, আমি ওয়েট করছি যে প্রাইস আস্তে আস্তে ডিসকাউন্ট জোনে আসবে। এইখান থেকে এত দূর হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, যে এইখান থেকে এত দূর হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, যে ইনভেস্টারদের চোখে এই জায়গাটা আছে, যে এইখানে আসলে ইনভেস্টাররা ইনভেস্ট করবে। এবার সেটারও এক্সাক্ট জায়গা কোনটা, সাপোজ করো যে এখানে হয়তো একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, অ্যান্ড এটা মনে করো হয়তো এফবিজি, ঠিক আছে, তো এইটা হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে, আর এইটা হচ্ছে এফবিজি। তাহলে আমার টার্গেটেড এরিয়া হচ্ছে এই জায়গাটুকু, যে এই এফবিজি বা অর্ডার ব্লক থেকে আমি এন্ট্রি নেব। কারণ কি? দুটো কারণ, ভালো করে বোঝো। এক, ডিসকাউন্ট জোনে চলে এসছে, তার মানে আমি জানি এই এরিয়াটাতে যে কোনো জায়গা থেকে বাইং স্টার্ট হবে, আমি সাবধান হয়ে গেছি। আমি অর্ডার ব্লক এফবিজি যখন পড়াই আমি তখনই বলেছিলাম, অর্ডার ব্লক এবং এফবিজি তৈরি হয় সেখানে যেখানে হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হয়েছে। অর্থাৎ এই যে র্যালিটা গেছিল, এই র্যালিটা হওয়ার জন্য এই যে এখানে যে হিউজ অ্যামাউন্টটা ইনভেস্ট হয়েছে, সেইখানে অর্ডার ব্লক এন্ড এফবিজি তৈরি হয়েছে। আমি আগে ভালো করে বলেছি, এই ক্যান্ডেলটাতে হিউজ টাকা ফিল আপ হয়ে গেছে, অর্ডার ফিল আপ হয়ে গেছে বলে এটা অর্ডার ব্লক হয়, আর এর উপরে একটা একদম দারুণ মুভমেন্ট সলিড ক্যান্ডেল দেয়, তারপরে একটা যায়, এই যে গ্যাপটা তৈরি হলো এটা হচ্ছে এফবিজি, এই গ্যাপটা তৈরি হয় এখানে মোটা টাকা ইনভেস্ট হওয়ার জন্য। ঠিক আমি বলেছিলাম আগে। তাহলে এখানে এবার দুটো পয়েন্ট ভালো করে বোঝো, এইখান থেকে প্রাইস যখন আপসাইডে চলে গেছে, এই যে এফডিজিটা আছে এখানেও কিছু অর্ডার এখনো পেন্ডিং আছে। আমি এটা ডিটেলসে ভেঙে বলবো না কেন পেন্ডিং আছে, কি ব্যাপার বৃত্তান্ত, যারা দেখোনি তারা অর্ডার ব্লকের ভিডিওটা গিয়ে আগে দেখে এসো, বুঝে যাবে, তারপর এটাতে এসো। তো এইখানে কিছু অর্ডার অলরেডি পেন্ডিং আছে, ফলে প্রাইস এখানে আসার সাথে সাথেই সেই পেন্ডিং অর্ডার গুলো ফুলফিল হবে, মানে বাইং অর্ডার অটোমেটিক পাঞ্চ হয়ে যাবে। প্লাস যারা ইনভেস্টর আছে তারাও দেখবে যে হ্যাঁ এখানে হিউজ অ্যামাউন্ট অলরেডি আগে থেকে ইনভেস্ট হয়ে আছে, এর নিচে মার্কেট যেতে পারবে না, এখানে বায়াররা অলরেডি বসেই আছে আগে থেকে, বাইং অর্ডার এখানে আছে, তো ঠিক আছে আমার ওই নিচে আর যাওয়ার দরকার নেই, আমি ওইখানে ইনভেস্ট প্ল্যান করব। নতুন ইনভেস্টররা এই অর্ডার ব্লক এফবিজি অনুযায়ী এখানে প্ল্যান করবে। অলরেডি এফবিজি থাকার জন্য, অর্ডার ব্লক থাকার জন্য এইখানে যারা ইনভেস্ট করেছিল তাদের পেন্ডিং অর্ডার গুলো এখানে পাঞ্চ হবে। তাহলে নতুন অর্ডার একটা হলো, এখানকার পেন্ডিং অর্ডার একটা হলো, দুটো হলো। 3 নম্বর, এইখানে যারা যারা অ্যাকচুয়ালি বিজনেস করে এটাকে নিয়ে, তারা দেখেছিল যে এইখানে আমি অর্ডার দিয়েছিলাম, এখান থেকে মার্কেট যাবে, ঠিক আছে, প্রাইস এখানে এসছে, ঠিক আছে আমি আবার এই শেয়ারটা কিনে নিই, এখানে আমি ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি, এটা আমাকে আবার দেবে। তো সেও আবার নতুন করে এখানে ইনভেস্ট করবে, মানে রি ইনভেস্ট করবে। তাহলে 3 ধরনের টাকা এখানে ইনভেস্ট হলো, প্রাইস অবভিয়াসলি আবার উপরে যেতে শুরু করবে, আমরাও এইখানেই ইনভেস্ট করব। এই যে এই তিনজনার পায়ের ছাপ, যেইটা তিনজনার মনের মধ্যে কি চলছে, কোন এরিয়াটাতে আমরা আবার ইনভেস্ট করব, এটাই খুঁজে বের করছি আমরা ডিলিং রেঞ্জ দিয়ে। মানে এর থেকে সহজ করে বোঝানো আর সম্ভব না, একদম পাতি বাংলাতে আমি বোঝালাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ। আমরা এন্ট্রি নেব কোথায় সেটাও আমি মোটামুটি বলে দিলাম, ঠিক আছে। আমি পরে চার্টে গিয়ে ডিটেলস আরো বলছি। এইটা গেল একটা ব্যাপার। ডিলিং রেঞ্জের ক্ষেত্রে আমাদের মার্কেট স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। বস, চক, আইডিএম যারা জেনেছো তারা ভালো। এছাড়াও আরেকটা মার্কেট স্ট্রাকচার হয় মডার্ন মার্কেট স্ট্রাকচারে, যেটা ফরেক্স বলো, ক্রিপ্টো বলো, ইন্ডিয়ান মার্কেট বলো, সব জায়গাতে কাজে লাগে। ইভেনচুয়ালি ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোতে তো অবভিয়াসলি এই মার্কেট স্ট্রাকচারটাই চলে, বস চক অতটা চলে না। আমি আজকেই ওইটা নিয়ে ভিডিও করতাম, বাট এটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি এই ভিডিওটা আজকে করছি, আমি নেক্সট দিন ওইটা নিয়ে করে দেবো। সেটা হচ্ছে আইটিএইচ অ্যান্ড আইটিএল।
ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো। ঠিক আছে, এর সাথে এসটিএইচ এসটিএল আছে, হ্যান ত্যান আছে। তো সেগুলো আমি পরে কালার মানে নেক্সট ভিডিও যেটা দেবো তখন আমি ডিটেলস এটা নিয়ে বুঝিয়ে বলবো। আপাতত মাথায় রাখো যেটা, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আর কি। আহ এই যে সুইংটা হয়েছে এখানে থার্ড ক্যান্ডেল মানে তিনটে ক্যান্ডেলের ফরমেশন হবে, ঠিক আছে, থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে। থ্রি ক্যান্ডেল ফরমেশন কি আমি বলে দিচ্ছি, আমি এর আগে বলেওছি এর আগের ভিডিওটাতে যে কোন সুইং ভ্যালিড কোন সুইং ইনভ্যালিড, তখন আমি আবার বলে দিচ্ছি থ্রি ক্যান্ডেল ফরমেশন মানে কি। তো এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম লো। আমি এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে বলছি, এগুলো সব মার্কিং করব আমরা হায়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এইটা হবে আমাদের আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম লো। আপ ট্রেন্ডে কখনো এই আইটিএল ব্রেক হবে না। প্রাইস রিট্রেসমেন্ট করতে আসলো, রিট্রেসমেন্ট করে আবার উপরে গেল, এইখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হবে, এইটা শিফট হয়ে এবার চলে আসলো আইটিএল, এটা এটা ইন্টারমিডিয়েট টার্ম লো। প্রাইস যদি এইটাকে ব্রেক করে দেয় তার মানে আপ ট্রেন্ড শেষ, এবার ডাউন ট্রেন্ড শুরু হলো। এইখান থেকে প্রাইস আসবে, যারা তোমরা জানো সেটাকে এটাকে চকের হিসাবেও ধরতে পারো যে চক হলো, ঠিক আছে, আর আইটিএল হিসাবে আইটিএল হলো। চকের পর ভালো করে জানো যে আইডিএম নিতে যাই, তো সেম এইখান থেকে আবার সুইং নেবে, নিচে আসবে, এইটাকে ব্রেক করলো না, এটা হচ্ছে আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই, এখানে কিন্তু মার্কিং হতে হতে যাচ্ছে। এটা হচ্ছে আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই। আপ ট্রেন্ডে সব সময়তে আইটিএইচ ব্রেক হবে, দেখো ব্রেক হয়ে গেছে, দেন নতুন আইটিএইচ তৈরি করলো। নতুন আইটিএইচ তৈরি হয়ে গেলেই আইটিএল তৈরি করার জন্য মার্কেট নিচে আসে, যেটাকে রিট্রেসমেন্ট বলে। দেখো আপ ট্রেন্ডে এই আইটিএল ব্রেক হয়নি, কিন্তু এই আইটিএস কে ব্রেক করে দিল, ঠিক আছে, গেল। এবার এইখানে গিয়ে দেখো নিচে আইটিএল কে ব্রেক করে দিল, আমি বলছি দেখাচ্ছি পরে, আপাতত এমনি বুঝে নাও। আইটিএল কে ব্রেক করে দিল মানে মার্কেটের আপ ট্রেন্ড শেষ, এবার নতুন ট্রেন্ড স্টার্ট হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। প্রাইস এখানে গেল, এখান থেকে ডাউনে আসছে, এই আইটিএইচ এবার ব্রেক হয়নি, দেখো এবার আমার নতুন আইটিএইচ হচ্ছে এইটা, ঠিক আছে। প্রাইস এখান থেকে আবার রিট্রেসমেন্ট নেবে, নিচে আসবে, আইটিএইচ ব্রেক হবে না, নতুন আইটিএইচ হচ্ছে আমার এইটা। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, এটা আমার আইটিএল, আইটিএল ব্রেক হতে হতে যাবে, এটা আমার ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমার আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম লো, এটা ব্রেক হতে হতে যাবে। বোঝা গেল? তো এইটা আমাদের দরকার হবে, আমি বলে দিচ্ছি, আমি পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো থ্রি ক্যান্ডেল ফরমেশনের গল্পটা হচ্ছে এরকম, ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্যান্ডেল, ঠিক আছে। এটা যদি আমি বলি, এটা হচ্ছে তোমাদের বুলিশ থ্রি ক্যান্ডেল ফরমেশন, অর্থাৎ প্রাইস এখানে এসছে, এইখান থেকে উপরে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বেয়ারিশ, 1 2 3, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ থ্রি ক্যান্ডেল ফরমেশন, প্রাইস উপরে গেছে দেন নিচে আসছে, ঠিক আছে। দেখো ফার্স্ট ক্যান্ডেলের লো সেকেন্ড ক্যান্ডেল নেবে সবসময়, নিতেই হবে। অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলের হাই থার্ড ক্যান্ডেল নেবে, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি বেস্ট হচ্ছে এটারও যদি হাই নিয়ে নেয়, ঠিক আছে, এটার হাই নিলে নিল, না নিলে না নিল, বাট এইটার হাই তো নিতেই হবে ম্যান্ডেটরি, অর্থাৎ 2 নম্বর ক্যান্ডেলের হাই 3 নম্বর ক্যান্ডেল নেবে, এটা মাস্ট নিতেই হবে। তার সাথে যদি 1 নম্বর ক্যান্ডেলের হাই নিতে পারে তাহলে আরো ভালো হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে থ্রি ক্যান্ডেল ফরমেশন। ইন কেস কথার কথা মনে করো যে ব্যাপারটা হয়তো এরকম হলো, এরপরে হয়তো আহ মনে করো যে হয়তো একটা ক্যান্ডেল হয়তো এইভাবে যাচ্ছে, ঠিক আছে, না এটাকে আমরা থ্রি ক্যান্ডেল ফরমেশন বলবো না, মনে করো এরকম হয়তো ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন না কিন্তু, কারণ থার্ড যে ক্যান্ডেলটা আছে থার্ড ক্যান্ডেলটা অন্তত পক্ষে সেকেন্ড ক্যান্ডেলের হাই নিতে পারেনি, অন্তত পক্ষে সেকেন্ড ক্যান্ডেলের হাই নিতেই হবে, অন্তত পক্ষে সেকেন্ড ক্যান্ডেলের হাই নিতেই হবে। তো থার্ড ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেল হাই নিতে পারেনি, তাহলে এটাকে আমি থ্রি ক্যান্ডেল ফরমেশন ধরবো না, এটা রুল। বাদ বাকি আবারও বলছি এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক কিছু বুঝবে শিখবে ডিসিশন নেবে, সেটা পরের কথা। এটাকেও অনেক সময় তোমাকে ধরতে হবে থ্রি ক্যান্ডেল ফরমেশনের হিসাবে, মানে থ্রি ক্যান্ডেল ফরমেশন না, আমি বলতে চাইছি যে এটা অনেক সময় দেখবে যে ইন্টারমিডিয়েট টার্ম লো এটা মার্কিং করতে হচ্ছে তোমাকে, এবং করবেও তুমি, সেটা উইথ এক্সপিরিয়েন্স সময়ের সাথে সাথে আসবে, সেটা পরের প্রসঙ্গ, সেটা নিয়ে এখন ভেবে লাভ নাই। এখন আপাতত স্টার্টিং এ রুলস মতলব রুলস।
থার্ড ক্যান্ডেল আমার এটা নেয়নি, মানে নেয়নি। ঠিক আছে, এবার সাপোজ করো হয়তো হায়ার টাইম ফ্রেমে তুমি দেখছো, এটা হয়তো 4 আওয়ারে দেখছো বা হয়তো ডেইলি ক্যান্ডেলে দেখছো। তো ডেইলি ক্যান্ডেলের ক্ষেত্রে এই লোটা যদি নিয়ে থাকে, দেন এইভাবে যদি নিয়ে থাকে, দেন একটু ডাউটফুল এটা। অবভিয়াসলি মার্কেট আবার এখান থেকে নিচে চলে আসতে পারে। তো এই হচ্ছে টোটাল থ্রি ক্যান্ডেল ফরমেশন। এবার ন্যাচারালি কি হয়, আমি কেন এই জিনিসটা বললাম, আহ এটা বলার কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা এখনই লাগবে। আমরা ট্রেন্ড যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে ডিলিং রেঞ্জ আমাদের কাজে দেবে না। ঠিক আছে, আমাদের সব সময়তে মাথায় রাখতে হবে ব্যাপারটা কিভাবে আমরা কাজ করব। আইটিএইচ আর আইটিএল যদি আমি বলি, আমি যদি এটা তোমাদেরকে বোঝাই, ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা জায়গাতে থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হবে মাস্ট। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। আহ এখানে একটা ক্যান্ডেল হবে, এখানে একটা ক্যান্ডেল আছে, এখানে একটা ক্যান্ডেল আছে। ঠিক একইভাবে এখানেও, এখানেও যদি আমি ধরি, তো এইখানেও সেম ভাবে এখানে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হবে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হবে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হবে। যে থ্রি ক্যান্ডেল ফরমেশন এখানেও হয়েছে সেম একইভাবে। আচ্ছা ওয়েট, ঠিক আছে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সেম একইভাবে এখানেও, সরি, আমি এটা যদি রেড দিয়ে করি, তো সেম একইভাবে এখানেও থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে। মানে প্রত্যেকটা সুইং এ থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়ে আছে। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই থ্রি ক্যান্ডেল ফরমেশনের এইটা হচ্ছে আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম লো। এখানেও থ্রি ক্যান্ডেল ফরমেশন তৈরি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই। আপ ট্রেন্ডে সবসময় আইটিএইচ ব্রেক হতে হতে যাবে, থাকবে না। আইটিএল ব্রেক হবে না। দেখো প্রাইস আপসাইডে গেছে, আইটিএইচ ব্রেক করে উপরে গেল, নতুন আইটিএইচ এখানে তৈরি হলো, ইন্টারমিডিয়েট টার্ম হাই নতুন আমার এইটা। প্রাইস নিচে আসলো, নিচে আসার পর এইটা আমার তৈরি হবে আইটিএল। এই দেখো নিচের এই ইন্টারমিডিয়েট টার্ম লোকে কিন্তু ব্রেক করছে না, এটা কিন্তু সেফ আছে এখনো। ঠিক আছে, এই কিন্তু ব্রেক হবে না, ব্রেক হবে না বলে আপ ট্রেন্ড। দেন প্রাইস এই আইটিএইচ কে দেখো ব্রেক করে দিয়েছে, ব্রেক করে নতুন আইটিএইচ এখানে আবার তৈরি করেছে। ঠিক আছে, আমাদের গল্পটাই হবে এই যে এই লাইনটা এইখান থেকে এত দূর, এইটাই হবে আমাদের মেন গল্প, যে এই রিট্রেসমেন্টটা কত দূর পর্যন্ত হবে। সেটার জন্য আমরা কি করব, এই লো থেকে এই হাই পর্যন্ত আমরা মার্ক করব এবং আমরা দেখব যে প্রাইস নিচে কত দূর পর্যন্ত আসবে। যেহেতু আপ ট্রেন্ড, আমি জানি যে ডিসকাউন্ট থেকে আমাকে বাই করতে হবে, ডিসকাউন্টে বাই করব, প্রাইস আবার উপরে যাবে। প্রাইস উপরে গেল, প্রাইস উপরে যাওয়ার পর তাহলে আমার কি হচ্ছে, আমি যদি এটাকে একদম ক্লিয়ারলি ড্র করি তোমাদেরকে বোঝানোর জন্য। ভিডিও অনেক বড় হচ্ছে, বাট ঠিক আছে, যাদের শেখার ইচ্ছা আছে ভাই দেখবে, যাদের শেখার ইচ্ছা নেই দেখবে না। আহ যাদের শেখার ইচ্ছা আছে তাদের জন্য এত কষ্ট করা, বাদ বাকি কি দেখলো না দেখলো যায় আসে না। ওকে, সো এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে, এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে, এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই হবে, এগুলো সব আমার ইন্টারমিডিয়েট টার্ম হাই, এগুলো সব ইন্টারমিডিয়েট। আমি জাস্ট এখন এমনি মার্ক করে রেখে দিচ্ছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি পরে। আমি এটা নিয়ে পরের দিন পুরো ভিডিওটা করব, তখন তোমাদের বুঝতে পুরোপুরি সুবিধা হবে। আজকে আপাতত জাস্ট জেনে রাখো ব্যাপারটা, তাহলেই হবে। ওকে, এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম লো, এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম লো, এটা আমার ইন্টারমিডিয়েট টার্ম লো। ওকে, প্রাইস যখন আপ ট্রেন্ডে আছে, ইন্টারমিডিয়েট টার্ম লো দেখো ব্রেক হচ্ছে না, ঠিক আছে, তখন আমি সবসময় করব কি, আমি ডিলিং রেঞ্জ মার্ক করব, যেটা মানে ওয়েট, আমি এখানে যদি বলি তাহলে এটাও আমার মনে করো ইন্টারমিডিয়েট টার্ম লো। ঠিক আছে, তো প্রাইস জানি আমার আপ ট্রেন্ডে আসছে আমি ধরে নিলাম, ঠিক আছে, তাহলে আমার ডিলিং রেঞ্জ হবে এই সুইং হাই থেকে এই সুইং লো।
আমি জানি যে প্রাইস ডিসকাউন্টে আসার পর এখান থেকে আবার আপ সাইডে যাবে, কারণ আপ ট্রেন্ডে আছে প্রাইস। ঠিক আছে, প্রাইস এইখান থেকে যখন আপ ট্রেন্ডে যাবে আমি ট্রেড এখান থেকে এভাবে নেব। ট্রেড কিভাবে নেব আমি সেটা পরে বলছি। তোমরা ভালো করেই জানো যে আমি একটু আগে বললাম এইখানে কোনো না কোনো অর্ডার ব্লক বা এফবিজি কিছু না কিছু একটা দেখা যাবেই। ঠিক আছে, প্রাইস সেখান থেকে রিজেকশন নেবে, অর্থাৎ ডিসকাউন্ট জোনে, এই যেটা আমাদের ডিসকাউন্ট জোনে যেই আমি পিডিআর এ পাবো, অর্থাৎ অর্ডার ব্লক, এফবিজি বা লিকুইডিটি, সেইখান থেকে আমি ট্রেড প্ল্যান করব আমার। ঠিক আছে, সেখান থেকে ট্রেড প্ল্যান করে অন্তত পক্ষে মিনিমাম এই ইন্টারমিডিয়েট টার্ম হাই বা প্রিমিয়াম পর্যন্ত আমার মিনিমাম টার্গেট। ঠিক আছে, হলো। এরপরে প্রাইস আবার এইখান থেকে আপসাইডে গেল এত দূর, প্রাইস এবার নিচে আসছে। প্রাইস নিচে আসলে সেম, এই যে এই নিচে যে প্রাইসটা আসছে, এই যে নিচে প্রাইসটা আসছে, কত দূর আসবে আমি কি করে মার্ক করব? এইখান থেকে আমি ডিলিং রেঞ্জ লাগাবো আবার। অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েট টার্ম লো, আমি এটাকে যদি আগের গুলোকে যদি আমি ডিলিট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পুরোপুরি। এই যে ইন্টারমিডিয়েট টার্ম লো দেখতে পাচ্ছ, এই যে ইন্টারমিডিয়েট টার্ম লো, এই ইন্টারমিডিয়েট টার্ম লো থেকে এই যে সুইং হাই, মানে এই সুইং লো থেকে সুইং হাই, এত দূর আমি মার্ক করলাম ডিলিং রেঞ্জ। আমার ডিসকাউন্ট জোন পেলাম এটা। এই ডিসকাউন্ট জোনে তুমি দেখতে পাবে এই জায়গাটাতে করে কোনো পিডিআর এ আছে, ওই অর্ডার ব্লক, এফবিজি, লিকুইডিটি, যাই হোক। ঠিক আছে, তাহলে আমার এইখানে আমি ট্রেড নেব না, আমি ওয়েট করবো এখানে প্রাইস কখন আসবে। প্রাইস এখানে আসলো আবার উপরে যাচ্ছে, দেখো এই আইটিএল ব্রেক হয়নি, এই আইটিএল ও ব্রেক হয়নি। ঠিক আছে, প্রাইস এখান থেকে আবার আপসাইডে গেছে, আমি তাহলে এইখান থেকে আবার আমি ডিলিং রেঞ্জ মার্ক করব। প্রাইস এইখান থেকে ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে আসার পর আমি এখান থেকে কোনো আমার অর্ডার ব্লক বা পিডিআর এ যেটা থাকবে সেখান থেকে আমি ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, আমি ট্রেড প্ল্যান করলাম। ট্রেড প্ল্যান করার পর এবার এইখানে হয়তো হাই টাইম ফ্রেমে সাপোজ করো একটা অবস্ট্রাকশন আছে। ঠিক আছে, হাই টাইম ফ্রেমে এখানে একটা মনে করো বড় অবস্ট্রাকশন আছে, তাহলে আমার অবভিয়াসলি এবার ট্রেডের প্ল্যান কি হবে? এখান থেকে আমি নেব। আমি কখনোই ডাইরেক্ট এইটা পর্যন্ত রাখবো না, কারণ আমি জানি এখানে একটা অবস্ট্রাকশন আছে, তো আমি এত পর্যন্ত টার্গেট রাখবো আপাতত। ঠিক আছে, যাই হোক, হলো। অবস্ট্রাকশন থেকে আমি দেখতে পাচ্ছি প্রাইস রিজেকশন নিল, এবং আমার নতুন আইটিএল কোনটা হয়েছে? এই সুইংটা, নতুন আইটিএল আমার এই সুইংটা হয়ে গেছে এখানে থার্ড ক্যান্ডেল ফরমেশন ওয়াইজ। ঠিক আছে, প্রাইস এবার দেখো এই আইটিএল কে কিন্তু ব্রেক করে দিল। এতক্ষণ কিন্তু এই দিককার একটাও কিন্তু আইটিএল ব্রেক হয়নি, এবার কিন্তু প্রাইস আইটিএল ব্রেক করে দিল। মানে কি, আমি এবার ধরবো যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড এবার আর আপ ট্রেন্ড নেই। আমি বারবার বলছি, এটাও তো মাথায় ঢুকিয়ে লাভ নাই, এটা নিয়ে আমি পরের ভিডিও করবো, সেটাতে ভালোভাবে বুঝে যাবে। এখন হালকা একটু বুঝে রাখো, আর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিভাবে আমরা বুঝতে পারবো এই মার্কেট স্ট্রাকচার ড্র করা অনুযায়ী, তাহলে আমাদের একটু পরে বুঝতে সুবিধা হবে চার্টে যখন আমি বোঝাবো। এবার দেখো যখনই আইটিএল ব্রেক হয়ে গেল, এবার আইটিএ যে একটাও ব্রেক হবে না, হাই একটাও ব্রেক হবে না। ঠিক আছে, এবার কি, এবার আমার নতুন হাই এটা, এটা আমার নতুন সুইং হাই, আর আমার নতুন সুইং লো এইটা পেয়ে গেছি আমি। তাহলে আমার ডিলিং রেঞ্জ এবার কোনটা হবে? এই হাই থেকে এই লো। আমি ওয়েট করব কতক্ষণ, যে আমার প্রাইস কখন আমার এই প্রিমিয়াম জোনে আসছে। যখন এই প্রিমিয়াম জোনে আসবে এবং এই প্রিমিয়াম জোনের কাছে এইখানে কোনো অর্ডার ব্লক বা এই বিজি বা যে কোনো কিছু পিডিআর এ থাকবে আর কি, সেখান থেকে আমি ট্রেড প্ল্যান করব। সেখান থেকে মার্কেট নিচে আসবে, মার্কেট সেখান থেকে নিচে আসলো, সেখান থেকে মার্কেট নিচে আসার পর নতুন আমার সুইং হাই এটা, নতুন আমার সুইং লো এইটা। এবার আমি কি করব, এইখান থেকে সুইং হাই থেকে সুইং লো আবার আমি ডিলিং রেঞ্জ মার্ক করব। প্রাইস আমি ওয়েট করব যে প্রাইস কখন আমার প্রিমিয়াম জোনে যাচ্ছে। যখনই প্রিমিয়াম জোনে যাবে, যাওয়ার পর এইখানে যে আমার পিডিআর এ থাকবে সেইখান থেকে আমি আবার ট্রেড প্ল্যান করব। এইভাবে টোটাল জিনিসটা চলে। ঠিক আছে, আমি জানি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, এটা বোঝাতে গেলে ভিডিও আমাকে বড় করতেই হবে। ঠিক আছে, যাই হোক, তো মোটামুটি এটা আপাতত মাথায় রাখো। এবার আমি ডাইরেক্ট চার্টে যাচ্ছি, চার্টে গিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আমি ব্যাংক নিফটির চার্টে যদি তোমাদেরকে দেখাই, দেখো ওভারঅল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওভারঅল প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ ওভারঅল প্রাইস কিন্তু
আপ ট্রেন্ডে যাচ্ছে, এখান থেকে এখানে আপ ট্রেন্ডে যাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে যদি 1 আওয়ার করে নিই তাহলে তোমাদের বোঝাতে আরো সুবিধা হবে, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো এইখানে 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে। ঠিক আছে, 3 ক্যান্ডেল ফরমেশন বলতে আশা করি বুঝতে পারছো যে এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের, আচ্ছা ওকে সরি, এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 3 নম্বর ক্যান্ডেল। আশা করি বুঝতেই পারছো যে 1 নম্বর ক্যান্ডেলের লো এটা নিয়েছে, আর 3 নম্বর ক্যান্ডেলটা 2 নম্বর ক্যান্ডেলের হাই নিয়েছে। ঠিক আছে, তো এইটা তাহলে আমাদের কি হবে, এটা তাহলে আমাদের আইটিএইচ হলো। ঠিক আছে, মার্ক করেছি। আচ্ছা আমি এটা এইটা দিয়ে মার্ক না করে এটা দিয়ে মার্ক করি তাহলে সুবিধা হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আইটিএইচ, সরি আইটিএইচ বলছি, আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম লো এটা আমাদের। ওকে, ইন্টারমিডিয়েট টার্ম লো। প্রাইস এবার উপরে গেছে। ঠিক আছে, নিচেও 3 ক্যান্ডেল, এগুলোতেও ফরমেশন হয়েছে হ্যান ত্যান। আপাতত এটা মাথায় রেখো না, আমি বারবার বলছি, আমি পরের দিন যখন স্ট্রাকচার বোঝাবো তখন বুঝে যাবে পুরো ব্যাপারটা। তারপরে এটা মাথায় রেখো, আপাতত কনসেপ্টটা বুঝে নাও, ডিলিং রেঞ্জের কনসেপ্টটা বুঝে নাও। ঠিক আছে, প্রাইস ওখানে ছিল, দেন প্রাইস এটা ইন্টারমিডিয়েট টার্ম লো ছিল এখানে, প্রাইস এইখানে গেছে, এখানে যাওয়ার পর প্রাইস নিচে নামা শুরু করেছে। ঠিক আছে, প্রাইস এই জায়গাটাতে করে আমি ধরে নিলাম, তোমাদের চক অনুযায়ী চক ধরো, বা এসটিএল যখন বুঝতে পারবে তখন সেই অনুযায়ী। সোজা কথা হচ্ছে আগের সুইং ব্রেক করেছে মানে মার্কেট সোজা সাপটা কথা নিচের দিকে আসছে, মার্কেট রিট্রেস করছে। এবার আমার প্রশ্ন হচ্ছে মার্কেট রিট্রেস কতটা করবে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করব ডিলিং রেঞ্জ, এই ইন্টারমিডিয়েট টার্ম, সরি সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত মার্ক করলাম। মার্ক করার পর আমি কি বললাম, আমার তাহলে মেন যেটা গল্প সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ এইখান থেকে এতটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন। মানে এই এরিয়ার মধ্যে যতক্ষণ প্রাইস না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু প্ল্যান করব না। ঠিক আছে, মেন জিনিস বোঝো, প্রাইস এইখান থেকে আবার গেছে আপসাইডে। কোথা থেকে গেছে, লাস্ট অর্ডার ব্লক কোনটা আমার, লাস্ট অর্ডার ব্লক এটা, আমি এর আগেও বলেছি অনেক কবার, একদম আমরা লাস্টের যেটা এক্সট্রিম যে অর্ডার ব্লক সেটাকে আমরা ধরে চলবো, লাস্টের অর্ডার ব্লক এবং তার এফবিজি। প্রাইস দেখো তার আগে অনেক জায়গাতে রিজেকশন নিয়েছে ঠিকই, এইখানেও একটা, তুমি যদি দেখো যে এইখানেও একটা ভলিউম ইমব্যালেন্স ছিল এই এরিয়াটাতে, তো প্রাইস এইখান থেকে অফ সাইডে গেছে আর কি। ঠিক আছে, এর নিচে দেখো ক্লোজ করতে পারেনি, উইক নিয়ে দেন প্রাইস সাময়িক ভাবে আপসাইডে গেলেও দেন আবার নিচে চলে এসছে, নিচে এসছে। কারণ আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম এক্সট্রিম যে অর্ডার ব্লক থাকে সেটাকে প্রাইস রেসপেক্ট দেয়। তো এক্সট্রিম অর্ডার ব্লকে দেখো একদিন প্রাইস এসছে, তাহলে আমার টার্গেট কি ডিসকাউন্ট জোন, এক্সট্রিম অর্ডার ব্লক, প্রাইস এসছে এইখান থেকে আমার এন্ট্রি হবে, এসএল হবে আমার এখানে। মিনিমাম টার্গেট কতটা, আমার মিনিমাম টার্গেট হচ্ছে আমার এই প্রিমিয়াম জোন, মিনিমাম টার্গেট এটা আমার। ঠিক আছে, তারপরেও এক্সট্রা আমার লিকুইডিটি কোথায় কি আছে না আছে আমি সেই মতো পরে প্ল্যান করব। যাই হোক, হলো, ব্যাস ভালো কথা, এইখানে দেখো আমার একটা ট্রেড হলো। এবার প্রাইস আবার কি করছে, আপসাইডে যাচ্ছে। প্রাইস এবার কি করেছে, নতুন লো তৈরি করেছে এই জায়গাটাতে, তাহলে আমার আইটিএল শিফট হয়ে চলে আসলো কোথায়, এইখানে। আচ্ছা, আর এইটা ছিল আমার কি আইটিএইচ, এটা ছিল আমার আইটিএইচ। তো আপ ট্রেন্ডে আইটিএইচ ব্রেক হবে, আইটিএইচ ব্রেক হয়েছে, আইটিএইচ ব্রেক হওয়ার পর এখানে নতুন হাই তৈরি হয়েছে। তাহলে এবার আমার নতুন আইটিএইচ কোনটা, এটা। 3 ক্যান্ডেল ফরমেশন টরমেশন আমি ডিটেলস আর অত বলছি না, ডিলিং রেঞ্জের মেন কনসেপ্টটা বোঝো। এখানে যদি দেখো তো এখানে 3 ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়েছে, আরাম করে আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্যান্ডেল। তো তুমি যদি দেখো তো পরপর দেখতে পাবে, আমি আর তো ডিটেলসে তোমাদেরকে বলছি না, কনসেপ্টটা বোঝো। তাহলে এবার আমার ডিলিং রেঞ্জ কোনটা, মানে আমি রিট্রেসমেন্ট নেবে, প্রাইস এখানে রিট্রেসমেন্ট নিচ্ছে, বা তোমাদেরকে একদম সোজা সাপটাতে আমি যদি বলি যে এই সুইং লোটা যখন সাপোজ করা হয়তো ব্রেক করলো,
ঠিক আছে, তখন যে প্রাইস নিচে যাবে, বা এখানে তুমি যদি এসটিএল পড়ে বা মার্কেট স্ট্রাকচারের আইটিএল না পড়াবো তখন বুঝতে পারবে। এখানে যখন প্রাইস এখানে যখন ব্রেক করলো তখন আমরা বুঝতে পারবো যে ঠিক আছে মার্কেট এবার রিট্রেসমেন্ট নেবে। তো কত দূর পর্যন্ত মার্কেট নিচে আসতে পারে, তাহলে আমরা প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোনটার আগে প্ল্যানিং করব। তাহলে এই ইন্টারমিডিয়েট মানে আইটিএল বা এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত আমি মার্ক করলাম। মার্ক করার পর এইটা আমার তাহলে ডিসকাউন্ট জোন, মানে প্রাইস যতক্ষণ এই নিচে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু প্ল্যান করব না। ঠিক আছে, যতই প্রাইস এই যে দেখতে পাচ্ছ প্রাইস এইখান থেকে এখানে গিয়ে এইখান থেকে আবার এইখানে একটা অর্ডার ব্লক আছে থেকে সেখান থেকে যদি প্রাইস আপ সাইডে যাচ্ছে, যতই দেখো, যারা আমরা এই ব্যাপার ডিলিং রেঞ্জের ব্যাপারটা জানবো তারা জানি যে এটা ফেক একটা মুভ যাচ্ছে, এটা স্ক্যাল্পিং ফ্যাল্পিং এর জন্য। ঠিক আছে, দেন প্রাইসকে নিচে আসতেই হবে, ডিসকাউন্ট রেঞ্জে আসতেই হবে, যতক্ষণ ডিসকাউন্ট রেঞ্জে আসবে না প্রাইস আপসাইডে যাবে না। ডিসকাউন্ট রেঞ্জে না আসলে মোটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট হবে না, আপসাইডে যাবে না। অতএব প্রাইস এই মুভ গুলো দিচ্ছে নিচে আসার ফুয়েল নেওয়ার জন্য। তোমাদেরকে আগেই বলেছি এখানে সব সেলিং 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 দেখানো হচ্ছে, আলটিমেট এখানে বাইং অর্ডার পাঞ্চ করানো হবে তাই। ঠিক আছে, যাই হোক, তো ডিসকাউন্ট, এবার ডিসকাউন্ট জোনের এইখানে এইটা কোন ব্লক, আশা করি তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কোন ব্লক আশা করি বুঝতেই পারছো, আমি সব ব্লক ভালো করে আমি পড়ে দিয়েছি। ঠিক আছে, তো প্রাইস এখানে আসলো, কারণ এইখানে ন্যাচারালি কোনো আমরা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি না। অর্থাৎ তুমি যদি এই যে লেগটা দেখছো এই লেগটা যদি তুমি দেখো এই লেগটাই ডিসকাউন্ট জোনের মধ্যে। ঠিক আছে, এই যে আমাদের এইটুকু হচ্ছে ডিসকাউন্ট জোন, ডিসকাউন্ট জোনের মধ্যে এখানে ন্যাচারালি কোনো অর্ডার ব্লক এফবিজি কোনো কিছু দেখতে আমরা সেভাবে পাচ্ছি না। এখানে যদি পাই তো একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে এই ব্লকটা, আমি নাম বলবো না এটা, সেটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, প্রাইস এভাবে গেছে এখান থেকে নিচে এসছে, দেন আবার আপসাইডে গেছে, দেন আপসাইডে যাওয়ার পর আবার এখানে এসছে দিয়ে যাচ্ছে, এটা কোন ব্লক কমেন্ট করবে তোমরা, আমি সব বলে দিয়েছি এর আগে। ওকে, সো প্রাইস সেই জন্য এখানে কোনো অর্ডার ব্লক বা এফবিজি নাই, সেই জন্য আমরা জানি যে ডিসকাউন্ট জোনে একমাত্র এটাই একটা জায়গা যেটাকে ট্যাপ করতে পারে, তো সেখানে আমরা রেডি থাকছি। ঠিক আছে, এখান থেকে ট্রেড নাও। এইখানে হচ্ছে তোমার এসএল, এটার নিচে মিনিমাম আমার প্রিমিয়াম জোন হচ্ছে টার্গেট। ঠিক আছে, হলো, প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে, আপসাইডে যাওয়ার পর আমার তাহলে এবারে কি হলো, আমার আইটিএল চেঞ্জ হয়ে হলো কোথায়, এখানে। এবার আমার নতুন আইটিএল হচ্ছে এইটা, ইন্টারমিডিয়েট টার্ম লো। ওকে, আর আমার নতুন আইটিএস হচ্ছে এবার এটা, ইন্টারমিডিয়েট টার্ম হাই। প্রাইস এটা লো তৈরি করলো এখানে, অ্যান্ড এইখানে গিয়ে হাই তৈরি করলো। দেন যখন আমি দেখছি যে এই লাস্ট সুইং যেটা, এটা হায়ার টাইম ফ্রেমে, কিন্তু আমি বারবার বলছি এটা 1 আওয়ার আমি ড্র করছি, অর্থাৎ প্রত্যেকটা সুইং খুব ইম্পর্টেন্ট। যখন এর লাস্ট সুইং ব্রেক করলো তখন আমি ভাববো কি ঠিক আছে এটা রিট্রেসমেন্টে যাচ্ছে, কত দূর আসতে পারে, তাহলে আমি এখান থেকে ডিলিং রেঞ্জ ড্র করব। করো ডিলিং রেঞ্জ ড্র, লো থেকে হাই পর্যন্ত। ওকে, তাহলে আমার এইটা হচ্ছে ডিসকাউন্ট জোন। ডিসকাউন্ট জোনে কোথা থেকে যেতে পারে, দেখো এইখানে একটা এফবিজি আছে, অ্যান্ড যেটা আমি একটু আগেই বললাম এইখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে, এক্সট্রিম অর্ডার ব্লক। আমি এটা যদি এগিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে শুরু হবে, এই রেড ক্যান্ডেলটার কথা বলছি আমি। ঠিক আছে, তো আমি আগেই বলেছি যে এই এফবিজি বা অর্ডার ব্লক গুলোকে আমরা অতটা ভ্যালু দেব না, কারণ মার্কেট সবসময় এক্সট্রিমে আসবে। ঠিক আছে, তো এই যে অর্ডার ব্লকটা আছে তাহলে আমাদের টার্গেট থাকবে মার্কেট এই অর্ডার ব্লকে যখন আসবে তখনই আমি ট্রেড নেব। ঠিক আছে, আশা করি তোমরা অর্ডার ব্লকটা বুঝতে পেরেছো। আমি যদি একদম অ্যাকুরেট দেখাই, এই যে এই রেড ক্যান্ডেলটার আমরা কথা বলছি এবং এটার এফবিজি এখানে আছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যাই হোক, সো একদম ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সব। ওকে, যাই হোক, দেন আমাদের তাহলে এবার প্ল্যানিং হবে এন্ট্রি এই জায়গাটাতে করে, এসএল আমাদের এটার নিচে, অ্যান্ড আমাদের প্রিমিয়াম জোন হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো, এবার আমার আইটিএল শিফট হয়ে হলো কোনটা, এটা আমার আইটিএল হলো। আইটিএস প্রত্যেকবার ব্রেক হচ্ছে, ব্রেক হবে এটাই স্বাভাবিক, কারণ আপ ট্রেন্ডে আছে।
আমার নতুন আইটিএস কোনটা হবে, এইটা হবে। আমি আইটিএস মার্ক কিন্তু এখন একটু অ্যাডভান্স করে যাচ্ছি, আইটিএস মার্কটা হয় রিট্রেসমেন্টের পর, আমি পরের ভিডিওতে বুঝে বলে দেবো। ঠিক আছে, আইটিএস মার্কটা করবো অ্যাকচুয়ালি এইখানে রিট্রেসমেন্ট হবে তারপর, যাই হোক। তো লাস্ট সুইং যখন এখান থেকে ব্রেক করলো তখন আমি বুঝতে পারছি যে ঠিক আছে এবার রিট্রেসমেন্টে যাবে। কতটা রিট্রেসমেন্টে যাবে, তাহলে আমার এবার এইটা হচ্ছে আমার সুইং লো, এটা হচ্ছে আমার সুইং হাই। মার্ক করো এইখান থেকে এত দূর পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন। ঠিক আছে, ডিসকাউন্ট জোনে এইখানে অর্ডার ব্লক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। ঠিক আছে, অ্যান্ড এবার তোমাদের মাথায় কাজ করতে পারে যে এটা কি ধরনের গল্প হলো। এখানেও তো একটা এক্সট্রিম অর্ডার ব্লক আছে, এই যে এই বড় ক্যান্ডেলটা, এই বড় ক্যান্ডেলটা অর্থাৎ আমি যে একদম জুম করে তোমাদেরকে দেখাই, এই যে বড় ক্যান্ডেলটা, এই ওয়েট 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 ওয়েট, এই যে ক্যান্ডেলটার আমি কথা বলছি, এই ক্যান্ডেলটা একদম উইক নিয়ে, এটা তো অ্যাকচুয়ালি আমাদের অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, এইটুকু হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আছে, তো নাও দ্য কোয়েশ্চেন ইজ কেন মার্কেটে আবার নিচে এখানে অর্ডার ব্লকে আসলো না। আপনি তখন থেকে বলছিলেন যে মানে এক্সট্রিম অর্ডার ব্লকে আসার কথা। অ্যাকচুয়ালি দেখো, আমি এরপরে যখন গ্যাপ ইমব্যালেন্স ভলিউম ইমব্যালেন্স পড়াবো তখন বুঝতে পারবে এখানে অনেক কটা জিনিস একসাথে আছে। একই অর্ডার ব্লক প্লাস এইখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে, দেখতে পাচ্ছ ভলিউম ইমব্যালেন্স একদম। আমি ভলিউম ইমব্যালেন্স মার্ক করলাম, এই যে আমি আরো এটাকে যদি ডিপ করে দিই তাহলে বুঝতে পারবে একদম এক্সাক্ট ভলিউম ইমব্যালেন্সটাকে ট্যাপ করছে। ভলিউম ইমব্যালেন্স মানে এই এরিয়াটাতে, আমি ভলিউম ইমব্যালেন্স এরপরে একটা ছোট্ট ক্লিপ করে আমি করে দেবো, ভলিউম ইমব্যালেন্স অ্যান্ড গ্যাপ ইমব্যালেন্স। তো এখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে অ্যান্ড এখানে একটা স্ট্রং অর্ডার ব্লকও আছে। যেহেতু দুটো এখানে একসাথে আছে ফলে মোস্ট পাওয়ারফুল একটা কি বলবো পিডিআর এটা। ঠিক আছে, সেই কারণের জন্য প্রাইস এটার নিচে নামতেই পারেনি। তো আমি যখন দেখবো যে একসাথে দুটো বা তিনটে জিনিস আছে, তো সেটা অবভিয়াসলি আমার কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া হবে। যাই হোক, তো প্রাইস দেখতে পাচ্ছ এখান থেকে আপসাইডে গেছে, তাহলে আমার ট্রেড এখান থেকে হবে। অ্যান্ড আমার এইখানে এসএল টার্গেট আমার প্রিমিয়াম জোন মিনিমাম। ঠিক আছে, প্রাইস তাহলে এবার কি হলো, ইন্টারমিডিয়েট টার্ম লো চেঞ্জ হয়ে আসলো এইখানে, ইন্টারমিডিয়েট টার্ম হাই চেঞ্জ হয়ে গেল এইখানে। এবার মার্কেট এখন রিসেন্ট জায়গাতে আমরা এসেছি। ঠিক আছে, এইটা তোমাদের ডিউটি থাকলো অবজার্ভ করার, আমি কিচ্ছু বলে দেব না। তোমাদের ডিউটি থাকলো এটা অবজার্ভ করার। আমি ডিলিং রেঞ্জ এখানে পুরো নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ, পুরো নিচ থেকে আমি করতে করতে আসলাম এবং পুরো নিচ থেকে আমি ট্রেড দেখাতে দেখাতে তোমাদেরকে আসলাম। ঠিক আছে, নাও এখন যে মার্কেটটা চলছে সেইটা চলছে এখানে, এটার ডিলিং রেঞ্জ অর্থাৎ এইখান থেকে প্রাইস এটা ইন্টারমিডিয়েট টার্ম লো এখন, এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই এখন। ঠিক আছে, এইটা এখন মানে আমি যদি তোমাদেরকে বলি, চলো বলেই দিচ্ছি আমি, তাহলে আমাদের ডিলিং রেঞ্জ এখন কোনটা, এই সুইং লো থেকে এই সুইং হাই। আমি ভালো করে জানি যে প্রাইস নিচে আসবে, আসতেই হবে। প্রাইস এখানে যাওয়ার পর থেকেই আমি ভালো করে জানি যে প্রাইস নিচে আসবে। কেন নিচে আসবে, কি নিচে আসবে, ওগুলো পরে আরো অন্যান্য কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলো অ্যাড করবে তখন বুঝতে পারবে। কিন্তু আমি তর্কের খাতিরে চলো ধরেই নিলাম যে আমার যখন লাস্ট এইখান থেকে যখন প্রাইস ব্রেক করলো তখন যে প্রাইস রিট্রেসমেন্টের জন্য নিচে আসবে সেটা বোঝা যাচ্ছে। বা আমি আরো যদি ছেড়ে দিই, এইখানে যদি আমি ধরি যে প্রাইস এতটা চলে আসার পর যখন নিচে নামলো তখন আরো নিচে নামবে আমি জানি কেন, কারণ আমাকে ডিসকাউন্ট জোনে প্রাইসকে আনতেই হবে। প্রাইস ডিসকাউন্ট জোনে না আসলে আবার নতুন মুভ দিতে পারবে না। তোমরা ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, আমি বারবার বলছি, ভালো করে লক্ষ্য করো। প্রাইস এইখান থেকে গেছে, নতুন হাই তৈরি করেছে, ডিসকাউন্ট জোনে এসছেই নতুন মানি ইনভেস্ট হওয়ার জন্য, নতুন ফুয়েল নেওয়ার জন্য, তবেই প্রাইস আপসাইডে যেতে পেরেছে। এই হাইকে ব্রেক করে প্রাইস আপসাইডে গেছে। নতুন আপসাইডে যখন নতুন হাই তৈরি হলো, নতুন আইটিএইচ তৈরি হওয়ার পর প্রাইসকে ডিসকাউন্টে আসতেই হবে নতুন মানি ইনভেস্ট হওয়ার জন্য, নতুন ফুয়েল নেওয়ার জন্য।
ডিসকাউন্টে আসার পর এবং ডিসকাউন্টে কেন এইখান থেকেই বাইং হচ্ছে তার তিনটে কারণ আমি প্রথমেই বলে দিয়েছি। ঠিক আছে, প্রাইস ডিসকাউন্টে আসার পর আবার এই হাইকে ব্রেক করে নতুন হাই তৈরি করবে। নতুন হাই তৈরি যেমনি হয়ে গেল তখন আমি জানবো যে প্রাইসকে আবার ডিসকাউন্টে আসতেই হবে ফুয়েল নেওয়ার জন্য। প্রাইস নিচে আসলো, আবার ফুয়েল নিয়ে এই হাইকে ব্রেক করবে, করে আপসাইডে যাবে। যেমনি হাইকে ব্রেক করে নতুন হাই তৈরি হলো, আমি জানি প্রাইসকে আবার নিচে আসতেই হবে। প্রাইস এখানে আবার নিচে আসলো, আবার এই হাইকে ব্রেক করে নতুন হাই তৈরি করলো। এবার মার্কেট এখন চলছে এই জায়গাটাতে, মার্কেট এখন চলছে আমাদের এই জায়গাটাতে। এতক্ষণের কনসেপ্ট অনুযায়ী তোমরা কি বুঝতে পারছো? নতুন এই যে হাইটা, আগের হাইটাকে ব্রেক করে দিয়ে নতুন হাই তৈরি হয়েছে। তাহলে ডিলিং রেঞ্জ যারা জানে তারা জানবে ভালো করে যে প্রাইসকে নিচে আসতেই হবে ডিসকাউন্ট জোনে। প্রাইস ডিসকাউন্ট জোনে চলেও এসছে। এবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে, বুঝলাম ডিসকাউন্ট জোনে চলে এসছে, কিন্তু এবার কোথা থেকে প্রাইস রিট্রেসমেন্ট নেবে? রিট্রেসমেন্ট নিতেই হবে আবার। প্রাইস এখান থেকে আবার এই হাইকে ব্রেক করে উপরে যাবে, গিয়ে নতুন হাই তৈরি হবে, আবার ডিসকাউন্ট জোনে আসবে, এইভাবে যাবে। আর না হলে আরেকটা রাস্তা হচ্ছে এই যে সুইং আছে, মানে আমি যদি বলি তাহলে প্রাইস এইটাকে, এই যে আইটিএল আছে এই আইটিএল টাকে ব্রেক করে দেবে, দিয়ে নতুন ট্রেন্ড চেঞ্জ করবে, মানে যেটা আপ ট্রেন্ড ছিল সেটাকে ডাউন ট্রেন্ড করবে। এইখানে চলে আসলো, এসে আবার এইখানে যাবে, দিয়ে নিচে আসবে, যাবে নিচে আসবে। এবার কি হবে? এবার যদি ট্রেন্ড চেঞ্জ করে দেয়, মানে এই যে আইটিএল কে যদি ব্রেক করে দেয়, দেখো এতক্ষণ কিন্তু আইটিএল ব্রেক হচ্ছে না। একটা আইটিএল, এই আইটিএল ব্রেক হয়নি, এই আইটিএল ব্রেক হয়নি, এই আইটিএল ব্রেক হয়নি, একটা আইটিএল ব্রেক হচ্ছে না, কারণ এটা আপ ট্রেন্ডে চলছে, আইটিএল ব্রেক হবেই না। যখনই আইটিএল ব্রেক হয়ে যাবে তার মানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। এখানে যদি আইটিএল ব্রেক হয়ে যায় তাহলে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের এখানে মেন এখন মাথায় কি থাকবে? ডিসকাউন্টের জন্য আমরা ওয়েট করবো যে প্রাইস ডিসকাউন্টে আসলে আমরা বাই করব। ঠিক আছে, প্রাইস ডিসকাউন্টে চলে এসছে, এবার কোথা থেকে প্রাইস যেতে পারে সেইটা তোমরা প্ল্যান করো, সেটা আমি বলবো না। এতক্ষণ আমি পুরোপুরি বুঝিয়ে বললাম, নাও আমি এটাও বলে দিলাম যে প্রাইস এখানে চলে এসছে, আসার পর প্রাইস এবার কোথা থেকে আবার আপসাইডে যেতে পারে সেটা তোমরা প্ল্যান করো। হতেই পারে যে প্রাইস আপসাইডে ওইখান থেকে না গিয়ে আইটিএল কে ব্রেক করলো, হতেই পারে। বাট আমি এন্ট্রিতে এর আগে আমি বলেছি যে এইটা আমাদের হয়তো পিডিআর এ যেটা আমাদের টার্গেট আছে যে প্রাইস এইখান থেকে আপসাইডে যাবে। তাহলে প্রাইস কি করে? প্রাইস প্রথমে এখানে আসে, দেন আমি বলেছি আপসাইডে যাই, দেন আবার আসে, এইটাকে ব্রেক করে উপরে যাবে, তারপরে এইখান থেকে আমরা নিই, আমি এর আগে বলেছি। যাই হোক, আমি ওটা নিয়ে ডিটেলস এখন বলছি না, আগের ভিডিওগুলো দেখো, এন্ট্রি কিভাবে নিই আমরা, আমি ভালো করে বুঝিয়ে রেখেছি। তো এখানে কোন কোন জায়গা আছে যেখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি আপসাইডের জন্য, যে রিট্রেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এবার প্রাইস আবার আপসাইডে মুভ করা শুরু করবে, সেই জায়গাটা কোনটা সেটা তোমরা প্ল্যান করো এন্ড দেখো তারপরে সেই জায়গাটা কাজ করছে কি করছে না। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে দুটো জিনিস হতে পারে। আমার ট্রেডের কনসেপ্ট খুব ক্লিয়ার থাকবে। এক হচ্ছে এইখানে আমি ড্র করব এখন, সাপোজ করো আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড, এই ধরে নিলাম আমি, এটা হয়তো আমার টার্গেটেড এরিয়া একটা, যে প্রাইস এখান থেকে হয়তো মানে রিজেকশন নেবে, দিয়ে আপসাইডে আবার যাওয়া শুরু করবে, আমি ধরে নিলাম, কথার কথা মনে করো। তাহলে হওয়ার কথা কি, আমি দুটো জিনিস প্ল্যান করব। এটা আমি 1 আওয়ারের দেখছি, প্রাইস তাহলে এইখান থেকে এখানে আসবে, এখানে আসার পর এইখানে যে সুইংটা আছে সেই সুইংটাকে ব্রেক করবে। ঠিক আছে, মানে আমি যদি এটাকে আহ, বলি, তাহলে প্রাইস কি করছে, এইখান থেকে এখানে গেছে, এইখান থেকে এখানে যাবে, ধরে নিলাম আমি মনে করো, দেন এইখানে আসলো প্রাইস, প্রাইস এখানে আসার পর মনে করো এখানে মনে করো আবার আরেকটা হয়তো সুইং তৈরি করেছে, দেন প্রাইস এখানে আসলো, এই সুইংটাকে যদি প্রাইস ব্রেক করে, দেন এখানে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেখান থেকে প্রাইস যদি উপরে যাওয়া শুরু করে, তখন আমি ট্রেড নেব এইখান থেকে অর্ডার ব্লকের নিচে, এখানে বা যে পিডিআর এ থাকবে তার নিচে আমার এসএল। আমি এর আগে বলেছিলাম ব্যাপারটা আমরা এইভাবে প্ল্যান করব। ঠিক আছে, এটা আমি 1 আওয়ারে বলছি, এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে এটাকে আমরা প্ল্যানিং করব। কিভাবে প্ল্যান করব, কিভাবে আমি যেটা ড্র করলাম এভাবে হবে তার কোনো মানে নেই। কিভাবে প্ল্যান করব এন্ট্রি প্ল্যান আমি এর আগে বলে রেখেছি, অর্ডার ব্লকের ভিডিও দেখো বা অর্ডার ব্লক টাইম ফ্রেমের ভিডিও দেখো, অর্ডার ব্লক এন্ড টাইম ফ্রেমের যে ভিডিওটা আছে সেটা দেখো, তাহলে সব থেকে ভালো বুঝতে পারবে। সেখানে আমি বলে রেখেছি যে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কি করে প্ল্যানিং করব। যাই হোক, তো আমাদের এখানে দুটো প্রবাবিলিটি, একটা হচ্ছে যে আমাদের যে জায়গাটা আমরা প্ল্যান করব এখন,
হয় প্রাইস সেইখান থেকে আবার আপসাইডে যাওয়া শুরু করবে, আমাদের টার্গেট হবে প্রিমিয়াম জোন, ঠিক আছে, দিয়ে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করবে, অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে যে প্রাইস এখান থেকে গেছে ডিসকাউন্ট জোনে আসবে, এইখান থেকে প্রাইস আবার এই হাইটাকে ব্রেক করে নতুন আবার হাই তৈরি করবে। হয় এটা হবে, তো এইখানে আমরা সেটা ভালো করে লক্ষ্য রাখবো, বা আমাদের যেটা হবে, আমি এটা এক্সাম্পল হিসেবে আমি এটা ধরলাম, তোমরা সেটা ড্র করো কোনটা হবে। তো হয় সেটা হবে, সেখানে আমরা অ্যালার্ট হয়ে থাকবো 5 মিনিটে ভালো করে, যে হ্যাঁ সত্যি আমরা এন্ট্রি পাচ্ছি কিনা সেই মডিউল ওয়াইজ। আর না হলে এটা যদি আমাদের কাজ না করে, যদি দেখছি যে না এন্ট্রি আমরা পাচ্ছি না, মার্কেট সেভাবে রিয়াক্ট করছে না এখানে এসে, মানে এখানে মতলব আমি বারবার বলছি, আমি কিন্তু এটার কথা বলছি না, সেটা তোমরা ড্র করে নাও কোনটা হতে পারে, আমি এখন থেকে বোঝালাম অনেক। যদি সেখানে সেই জিনিসটা কাজ না করে, তাহলে আমরা ওয়েট করবো যে আইটিএল ব্রেক করছে কিনা, ঠিক আছে। যদি আইটিএল ব্রেক করে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে, আপ ট্রেন্ডটা ব্রেক হয়েছে, এবার ডাউন ট্রেন্ড একটা শুরু হচ্ছে বা হবে, বা যেটাই হোক, আইটিএল যদি ব্রেক হয়, তো তাহলে তখন আমরা আইটিএল ব্রেক করলে তখন আমরা সেই মতো করে আমরা প্ল্যানিং করবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দুটো প্রবাবিলিটি, একটা হচ্ছে যে ডিসকাউন্ট জোনের এইখান থেকে আবার আপসাইডে যাওয়া শুরু করবে, তাহলে আমরা এখান থেকে ট্রেড নেবো। আর যদি আইটিএল এটা যদি কাজ না করে, যদি আইটিএল ব্রেকই করে দেয়, তাহলে আইটিএল ব্রেক করলে সেই মতো করে আমরা তখন প্ল্যান করবো। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। ওকে, আমি এখানে একটা জিনিস একটু মিস করে গেছি, যেটা তোমাদেরকে বলে দিই আমি আর কি, সেটা হচ্ছে যে এখন যে জিনিসটা বললাম সেটাই আর কি, যে যদি হায়ার টাইম ফ্রেমের মনে করো যে প্রাইস এখান থেকে হয়তো ডাউন ট্রেন্ডে আসছিল, দিয়ে এখানে মনে করো যে একটা খুব মানে এক্সট্রিম অর্ডার ব্লক এফবিজি বা পিডিআর এ যেটা স্ট্রং একটা জোন আছে, যেখান থেকে প্রাইস আমাদের রিজেকশন নিতে পারে। তো আমি সেটা প্রথমে বললাম, যে এর আগে বলেছি যে এখান থেকে আসলো যে লাস্ট যে সুইং আছে, এইখান থেকে রিজেকশন নেওয়ার পর এই লাস্ট সুইংটাকে, অর্থাৎ এই সুইংটাকে ব্রেক করবে, যেটাকে বলা হয় এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট বলা হয় আর কি। তো এমএসএস হবে, এমএসএস হওয়ার পর প্রাইস এইখান থেকে এসে এখানে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেখান থেকে যাবে, এইখানেও তুমি ডিলিং রেঞ্জ ড্র করবে। এই যে মার্কেট স্ট্রাকচার শিফট করলো যে এই সুইংটা, এই সুইং লো থেকে সুইং হাই তুমি ড্র করবে, প্রাইস 100% ডিসকাউন্ট জোনে আসবে। সাপোজ করো কথার কথা এইখানে হয়তো কোনো অর্ডার ব্লক আছে, ঠিক আছে, অনেকে করবে কি, প্রাইস ওয়েট, প্রাইসটা যখন এইখান থেকে নিচে আসবে, এই অর্ডার ব্লকে থেকে হয়তো কিছুটা রিজেকশন নেবে, ঠিক আছে, তখনই সে ট্রেড নিয়ে বসে থাকবে। কিন্তু আমরা নেব না, কারণ আমরা জানি যে এটা প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন এখন আসেনি, এই প্রিমিয়াম জোনে অর্ডার ব্লকের কোনো দাম নেই, আমরা এখানে প্ল্যানিং করব না। আমরা প্ল্যানিং করব কোথায়, এইখানে ডিসকাউন্ট জোনে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে, আমরা সেই জায়গাটাতে ছিপ ফেলে বসে থাকবো, যে মাছ যেমনি ডিসকাউন্ট জোনে আসলো, মানে আমার এরিয়ার মধ্যে যে যে জায়গাতে আমার টোপ ফেলা আছে, সে টোপ ফেলার জায়গাতে আসলো, সেইখানে আমি মাছ এবার ঢুকে গেছে আমি দেখতে পাচ্ছি, এবার আমি জায়গা মতো যেখানে টোপ ফেলে রেখেছি, মাছ যেমনি সেই আমার টোপ গিললো, অমনি সঙ্গে সঙ্গে আমি মাছটাকে শিকার করে নেব। বোঝা গেল? ডিলিং রেঞ্জটা আমরা এই জায়গাটাতে ইউজ করবো এইভাবে, এটা একটা এন্ট্রি মডিউল। এই হায়ার টাইম ফ্রেমে, বা এই যে তোমাদেরকে বললাম আমি এইখানে, এই যে এইখানে প্রাইস যখন এই জায়গাটাতে করে আমাদের যে জায়গাটা আসবে, এখানে ড্র করো তোমরা, সেই জায়গাটাতেও কিন্তু তোমরা এই কনসেপ্টটাই লক্ষ্য করতে পারবে, এই জিনিসটাই দেখতে পাবে লোয়ার টাইম ফ্রেমে। এটা আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে ড্র করে, 1 আওয়ার টাইম ফ্রেমে এটা আমি বললাম, এটা 5 মিনিটে যখন যাবে এই সেম দৃশ্যটাই দেখতে পাবে। হ্যাঁ, ডিটো জেরক্স কপি এটা হবে সেটা তো কোনো মানে নাই, হতে পারে যে এখানে হয়তো মানে একটা সুইং এর বদলে দুটো সুইং হলো, বা এটা এত বড় না হয়ে ছোট হলো, বা যাই হোক, মানে আমি কি বলতেছি বুঝতে পারছো, মধ্যে কথা যে এই কনসেপ্টটা তৈরি হবে। সেখানে কিন্তু আমরা এইখানেও আমরা ডিলিং রেঞ্জ যেভাবে মার্কিং করব, যেটা মার্কেট স্ট্রাকচার শিফট মানে লাস্টে যে সুইং থাকবে সেই সুইংটাকে ব্রেক করলো, সেখানে আমরা ডিলিং রেঞ্জ ড্র করে আমরা কিন্তু ডিসকাউন্টের জন্য ওয়েট করব। ডিসকাউন্টে যেই অর্ডার ব্লক এফবিজি বা লিকুইডিটি যেখান থেকে যা থাকবে সেখান থেকে কিন্তু আমরা প্ল্যান করব, ঠিক আছে। 5 মিনিটে এখান থেকে আমরা এন্ট্রি নিলাম, কিন্তু 1 আওয়ারের ডিলিং রেঞ্জ, অর্থাৎ এইখানে আমরা এন্ট্রি নেব 5 মিনিটে, কিন্তু 1 আওয়ারের ডিলিং রেঞ্জ, তার যে প্রিমিয়াম জোন অর্থাৎ আইটিআই যে হাই, এইটা হবে কিন্তু আমার টার্গেট, অর্থাৎ এন্ট্রি 5 মিনিটে, ফলে এন্ট্রি অনুযায়ী এসএল আমার 5 মিনিট অনুযায়ী হবে, কিন্তু টার্গেট হবে আমার 1 আওয়ার অনুযায়ী। এটা আমি অনেকবার এর আগে বলেছি, অর্থাৎ এসএল আমার ছোট টাইম ফ্রেমে ছোট হলো, কিন্তু টার্গেট আমার বড় টাইম ফ্রেমে বড়। অতএব আমি সোজা সাপটা কথা,
আমি 10 টাকা বা 2 টাকা আমি লস নেব, কিন্তু আমি প্রফিট নেব 2000 টাকা। তবেই না আমি প্রফিটেবল ট্রেডার হব। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যারা আছো, তোমাদের কনগ্রাচুলেশন। তোমরা সত্যি তোমরা শিখতে চাও, অ্যান্ড আই হোপ দ্যাট তোমরা শিখতে পারবে এবং এক সময় প্রফিটেবল এবং সাকসেসফুল ট্রেডার হবে। আহ, উপরওয়ালার কাছে সেটা প্রেও করি। খুব মানে সত্যি এতক্ষণ পর্যন্ত যারা আছো, ছেড়ো না তোমরা। উম, এই লাইনটাকে তোমরা বড় জায়গায় যেতে পারবে, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে টোটাল ডিলিং রেঞ্জের কনসেপ্ট। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্ট করো, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এত সহজ ভাষাতে এত ক্লিয়ার ভাবে আই ডোন্ট থিঙ্ক কেউ বুঝিয়েছে বা বোঝাবে। যাই হোক, অনেক বড় ভিডিও হলো, আর ভিডিওটাকে আমি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।